হলোকাস্ট মিউজিয়াম অলরেডি তার তৈরি করার প্রস্তুতি শুরু হয়েছে, এবং দুঃখের ব্যাপার বা আনন্দের ব্যাপার দুটোই বলতে পারেন যে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিদের চেষ্টাই হচ্ছে না। বাংলাদেশ থেকে যেমন একদল হিন্দু আমাদের এখানে এসেছিলেন পশ্চিমবঙ্গে, আর একদল হিন্দু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিলেন। তো কিছুদিন আগে তারা আমার সঙ্গে যোগাযোগ করেন আমাদের একটা টিমের সঙ্গে, এবং তারা বলেন যা ফান্ড লাগবে দেবো, কিন্তু কলকাতায় হলোকাস্ট মিউজিয়াম তৈরি করতে হবে এবং সল্টলেকে বাধা হচ্ছে। বিদেশি যে বাঙালি হিন্দুরা থাকেন যারা বাংলাদেশ থেকে দিয়েছিলেন, তাদের একটা কমিটি তৈরি হয়েছে এবং অলরেডি 3-4টে মিটিং হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়তো 26-এর শেষের দিকে পশ্চিমবঙ্গে কলকাতায় হলোকাস্ট মিউজিয়াম হচ্ছে। কতজন আছেন এখানে, মানে সবাই বিশেষভাবে দগ্ধ। সেখানে আমরা কিছুটা রোস্টে থাকি, মানে কিছুটা কাঁচা কিছুটা পাকা। পুরোপুরি পাকা লোকেরা এত আছেন এখানে, শেষে বক্তব্য তো আর ভালো লাগে না। এত করে রাম গবেষক বলছিলেন, কিন্তু আমি ঢোকার সময় আমাকে একজন বললেন আপনি সেই ডিম মানুষদা না? আমার না, হ্যাঁ আমি ডিম মানুষদা। মানে রামায়ণ থেকে এখন ডিমে নেমে এসছে, কারণ আপনারা জানেন যে ডিম নিয়ে বামপন্থীরা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছিল যে কেন মিড ডে মিলে ডিম নেওয়া হচ্ছে না। তো তারপরে একটা খুব ভাইরাল হয়েছে। আমি বলেছি গত 30 বছরে সরকার ডিমের জন্য স্কুলগুলোকে কোনো পয়সা দেয়নি। খুব জোরের সঙ্গে বলেছি, চ্যালেঞ্জের সঙ্গে বলেছি, যেহেতু আমি ওই সিস্টেমের সঙ্গে জড়িত। তারপরে কালকে আমাকে এক খুব বড় ধরনের নেতা ফোন করেছিলেন যে আপনি এটা ডিম নিয়ে বললেন আপনার চাকরি আর থাকবে। আমি তো চাকরি ছেড়েই দিয়েছি, আর থাকা না থাকার কি প্রশ্ন আছে। বিষয়টা হচ্ছে যেটা, যে আমার ভূমিকাটা এখন ফোরকের মতো। এরা জেনে দিয়েছে না না জেনে দিয়েছে জানি বা, সোজা সাপটা নামটা একটা মিলনের প্রতীক। সোজা শব্দটা সংস্কৃত থেকে নেওয়া, আর সাপটা শব্দটা ফার্সি শব্দ, মানে ফার্সির সঙ্গে সংস্কৃতের মিলনে হচ্ছে সোজা সাপটা। সুতরাং ওটা মিলনের প্রতীক। আজকে যে সভা, এটাও একটা মিলনের প্রতীক। সেক্ষেত্রে নামকরণ সার্থক, সোজা সাপটা নামটা। ন্যাশনালিস্ট কনক্লেভ দিকে ভাবছিলাম, প্রথম যে ন্যাশনালিস্ট কনক্লেভ ভারতের রাষ্ট্রীয়তা, যদি আমরা একটু খোঁজ খবর নিই দেখবেন প্রথম কনক্লেভ হয়েছিল শ্রীলঙ্কার সমুদ্র তটে বসে। মানে তার বিস্তারিত বিবরণ আছে, এবং তার শেষ শ্লোকটা হচ্ছে রামের মুখ দিয়ে বেরিয়েছিল, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছে। যুদ্ধ টুদ্ধ শেষ হয়ে গেছে। হনুমান এবং লক্ষণরা আদৌ ভারতবর্ষে ফিরবে কিনা সেটা নিয়ে আলোচনা চলছে, কারণ সোনা টোনা দেখেছে প্রচুর ভালো জায়গা। যখন আমাদের ছেলেমেয়েরা যেরকম বিদেশে চাকরি করতে গিয়ে আর কেউ ফুটছে না, তখন বাল্মীকি রামায়ণের বিবরণ আছে যে কেন আমরা ভারতবর্ষে ফিরবো, কেন আমাদের দেশে ফিরতে হবে, কেন দেশকে ভালোবাসতে হবে, রাষ্ট্রবোধ কাকে বলে। তো সেইটা সমুদ্র তটে বোঝানোর পরে তারপরে শ্লোক হচ্ছে যে জননী জন্মভূমিষ্ঠ, শেষ লাইনটা স্বর্গাদপি গড়িয়েছি। এর থেকে বড় জাতীয়তাবাদের প্রেরণা তার কিছু হতে পারে না, যে রাম প্রথম কনক্লেভ শিখিয়েছিলেন আমাদেরকে। তো সেখান থেকে আমরা প্রেরণা পেতেই পারি যে এটাই জাতীয়তাবাদ, যে আমরা বিদেশে গেছি, লঙ্কা জয় করেছি, কিন্তু আবার দেশের জন্য ফিরে এসেছি। এটা আমরা শেখাতে পারিনি ছেলেদেরকে। তৃতীয় একটা প্রশ্ন উঠেছিল এখানে, আমি সেটাকে বলছিলাম যে হলোকাস্ট মিউজিয়াম অলরেডি তার তৈরি করার প্রস্তুতি শুরু হয়েছে, এবং দুঃখের ব্যাপার বা আনন্দের ব্যাপার দুটোই বলতে পারেন যে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিদের চেষ্টাই হচ্ছে না। বাংলাদেশ থেকে যেমন একদল হিন্দু আমাদের এখানে এসেছিলেন পশ্চিমবঙ্গে, আর একদল হিন্দু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিলেন। তো কিছুদিন আগে তারা আমার সঙ্গে যোগাযোগ করেন আমাদের একটা টিমের সঙ্গে, এবং তারা বলেন যা ফান্ড লাগবে দেবো, কিন্তু কলকাতায় হলোকাস্ট মিউজিয়াম তৈরি করতে হবে এবং সল্টলেকে বাধা হচ্ছে। বিদেশি যে বাঙালি হিন্দুরা থাকেন যারা বাংলাদেশ থেকে দিয়েছিলেন, তাদের একটা কমিটি তৈরি হয়েছে এবং অলরেডি 3-4টে মিটিং হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়তো 26-এর শেষের দিকে পশ্চিমবঙ্গে কলকাতায় হলোকাস্ট মিউজিয়াম হচ্ছে। চতুর্থ হচ্ছে যে সুমন্ত্র মাইতিকে আমি একটি প্রস্তাব দিয়েছি, উনি বললেন জেলায় জেলায় এই ধরনের কনক্লেভ করা দরকার। তো প্রথম প্রস্তাবটা হচ্ছে শান্তিনিকেতনে হবো, যেহেতু আমার জন্ম শান্তিনিকেতনে, পড়াশোনা শান্তিনিকেতনে, শিক্ষকতা শান্তিনিকেতনে, বড় হওয়া শান্তিনিকেতনে, এবং ডাটা অনুসারে কলকাতার সল্টলেকের পরে সব থেকে কিলোমিটার হিসাবে শিক্ষিত মানুষের বেশি বাস হচ্ছে শান্তিনিকেতনে, সেকেন্ড। তো সেই ক্ষেত্রে আমরা দাবি করতেই পারি যে দ্বিতীয় কনক্লেভটা শান্তিনিকেতনে হোক। শেখরের কাছে, সুমন্ত্রের কাছে এটা আবদার, দাবি, আয়োজন আমরা করার চেষ্টা করব। চতুর্থ হচ্ছে যে আমরা, পঞ্চম হচ্ছে যে শেষ করে না, জেনারেলি শান্তিনিকেতন ভীষণ আতেলের জায়গা বলা হয়। আতেল শব্দটা খুব ব্যবহার করা হয় আর কি শান্তিনিকেতনের ক্ষেত্রে, কিন্তু আপাতত সেই জায়গাটা নেই। কারণ আমি প্রথম ধরুন 87 সালে কেশবজি হাত ধরে সঙ্গে এসেছিলাম,
বাড়ি থেকে ডাকলো, বললো একজন ডাকছে তোমাকে, গিয়ে দেখলাম কেশবজি দাঁড়িয়ে আছেন, সৌম্যমূর্তি সাদা ধবধবে, তার হাত ধরে। তখন জানতাম না বিপ্লব দাঁড়াও এখন জানে না বোধহয়, যে এখন আমাকে এসে বলছে জানেন আমি সঙ্গে ফর্ম ফিল আপ করলাম, মেম্বার হতে হবে। আমার হায় ভগবান, আজকাল এটাও হচ্ছে, ওটিসি ক্যাম্পে গেলে নাকি সার্টিফিকেট দিচ্ছে বিপ্লবদা, বলছে আমাকে বলছে। আর বললাম ভাই আমি 87 সালের স্বয়ংসেবক, তখন তো এসব ছিল না। বলছে না আমাদেরকে মেম্বার হতে পারে। বিতর্ক বাড়িয়ে লাভ নেই, কারণ কাজ করতে হবে। এবং আমরা যে জীবনে যা শিখেছি, ধরুন কিছু কিছু সফলতা পাওয়ার পর সেটা করা যায়। দুটো ঘটনা বলবো যার থেকে আমরা কিছুটা প্রেরণা পেতে পারি। আপনারা জানেন ত্রিবেণীতে কুম্ভ মেলা শুরু হয়েছে। আমার গবেষণার বিষয় ছিল মূলত মন্দির গাত্রে লিপি। সেইটা করতে গিয়ে আমি বহুবার ত্রিবেণীতে গেছি, পান্ডুয়াতে গেছি, কারণ ওখানে জাফর খা গাজী বলে একটা তার আছে। তখন থেকেই মাথায় ছিল যে এখানে কিছু একটা উদ্ধার করতে হবে। এবং তখনই আমি যেটা লিখেছিলাম যে পশ্চিমবঙ্গে কতগুলো মন্দির ভেঙে মসজিদ হয়েছে, 98টা আছে। এবং তখন কেউ সেটা পাবলিশ করতে চায়নি, যদিও এশিয়াটিক সোসাইটি সেই পেপারটাকে পাশ করেছিল, তখন একমাত্র স্বস্তিকা তারা সেটাকে ধারাবাহিকভাবে ছেপেছিল। প্রসঙ্গ হচ্ছে যে প্রথম এই কুম্ভ মেলা যখন 22 সালে করোনার পরে আমি একা ওই ত্রিবেণীতে বসেছিলাম, তখন মনে হচ্ছিল যে এখানে কি এটা উদ্ধার করা সম্ভব। একদম একা, কেউ নেই। ওই জাফর খা গাজীর যেখানে বিষ্ণু মন্দির ছিল, এখনো গেলে দেখতে পাবেন বিরাট মন্দির, বিরাট, মানে সেখানে চুপচাপ একা। তারপরে ওখানকার দুজন এসে জুড়লেন, বললেন আপনি কেন। তারপরে ওখানকার চেয়ারম্যানকে প্রপোজ দিলাম, সেই রিসার্চ পেপার দেখালাম। তারপরে দেখলাম যে এইভাবে হবে না, কারণ তখন করোনা চলছে। তাকে বললাম যে দেখুন এখানে যদি একটা মেলা শুরু করা যায়, আপনার প্রচুর ইনকাম হবে, প্রচুর লোক আসবে। তো তখন ওখানকার ভাইস চেয়ারম্যান বলল যে হ্যাঁ ঠিক আছে। তারপরে বললো দেখুন এই বছর আপনাকে 300 লোকের পারমিশন দিতে পারি, যে 300 লোক আপনার ব্যক্তিগত নামে, কিছু হলে আপনার দায়িত্ব। এবং সেই ব্যক্তিগতভাবে প্রথম 22 সালে কুম্ভ মেলা শুরু করলাম। এখন ঈশ্বরের ইচ্ছা বলুন, জনগণের ইচ্ছা বলুন, আমি না গেলেও কুম্ভ মেলা চলবে। এইটা হচ্ছে পরের প্রজন্মের হাতে দিয়ে দেওয়া, যে শুরুটা করে দিয়েছি, তাদের যা বোঝানোর তারা এবার চালাবে। এইভাবে প্রচুর কিছু সংস্কৃতিকে উদ্ধার করা যায়, এক করা যায়, যেগুলো আমরা অসম্ভব ভাবতাম। জগদ্ধাত্রী প্রভু ছিলেন প্রথম যখন গীতা পাঠের পরিকল্পনা হয় আর কি, কেউ রাজি হয়নি, একজনও না, যে না এটা সম্ভব বা এইভাবে হিন্দুদেরকে এক করা যায় না। তো আমি বলেছিলাম দেখা যায় না, চেষ্টা করে কি আর হবে। তো তারপরে 5000 কণ্ঠে গীতাপাঠ মাহাপুর, তারপর লক্ষ কণ্ঠে গীতাপাঠ এখন হচ্ছে। সংস্কৃতির উদ্ধারের জন্য ধন্যবাদ বোনকে, একটি ইতিহাসের বই লিখেছে, চেষ্টা করবো পড়ার, তার ফিডব্যাক দেওয়ার। আমরা সবাই যদি সবার পাশে থাকি, কোনোটাই অসম্ভব নয়, এইটুকু বলা যায়। আমরা সবাই সবাই সমৃদ্ধ হব, সবার কথা শুনবো, এবং আগামী দিনের যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করব। সরকারের ভরসায় আমরা থাকবো না, বরঞ্চ আমরা এতটাই সংগঠিত হব যেন সরকার আমাদের ভরসায় থাকে। ঠিক আছে, ধন্যবাদ।